গেম অফ থ্রোনসের সেই বিখ্যাত রেড ওয়েডিংয়ের কথা নিশ্চয়ই মনে আছে? উম, ওটা কি আসলে ভোলার কোনো উপায় আছে? হ্যাঁ, একদমই তাই। মানে দৃশ্যটা দেখার পর দর্শক হিসেবে যে তীব্র একটা ধাক্কা লেগেছিল, হুম। বা ধরুন টাইটানিক সিনেমার একদম শেষে বরফ শীতল জলে জ্যাক যখন তলিয়ে যায়, হ্যাঁ, বুকের ভেতর একটা অদ্ভুত শূন্যতা তৈরি হয় তখন। ঠিক তাই। তো যদি বলি, এই যে ধাক্কা বা চমকের ফর্মুলা, এটা জর্জ আর মার্টিন বা জেমস ক্যামেরনের নিজস্ব কোনো আবিষ্কার নয়। তাই নাকি? হ্যাঁ, মানে যদি বলি আধুনিক এই যে সব ব্লকবাস্টার সিনেমা, এগুলো চিত্রনাট্যের একদম মূল ভিত্তিটা, মানে সেই পারফেক্ট ব্লুপ্রিন্টটা আজ থেকে ২৫০০ বছর আগে প্রাচীন গ্রীসে বসে একজন মানুষ তৈরি করে গিয়েছিলেন। আরে, শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কিন্তু বাস্তব। মানে আমরা তো খুব সহজেই আধুনিক সিনেমার ওই বাইরের চাকচিক্য। স্পেশাল এফেক্টস আর কি। একদম। বিশাল সেট বা চোখ ধাঁধানো সিজিআই দেখে মুগ্ধ হয়ে যাই। আমরা ভাবি দর্শকদের এই যে কাঁদানোর বা হাসানোর মনস্তাত্ত্বিক কৌশল, এগুলো বুঝিয়ে আধুনিক যুগের কোনো কর্পোরেট স্টুডিওতে বসে তৈরি হয়েছে। হ্যাঁ, ল্যাবরেটরিতে তৈরি ফর্মুলার মতো মনে হয়। তাই তো, কিন্তু গল্পের আসল আত্মাটা আসলে কোথায় লুকিয়ে থাকে তা ওই প্রাচীন গ্রিসেই উন্মোচিত হয়েছিল। আর ঠিক এই বিষয়টা নিয়েই আজকে আমরা একটা গভীর বিশ্লেষণে নামতে যাচ্ছি। আমাদের আজকের এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হল প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের কালজয়ী কাজ পোয়েটিক্স। অ্যারিস্টটলকে আমরা তো সাধারণত একজন গম্ভীর দার্শনিক হিসেবেই চিনি, তাই না? হ্যাঁ, লম্বা দাড়িওয়ালা একজন সিরিয়াস মানুষ আর কি। একদম। কিন্তু সত্যি বলতে কি, তিনি ছিলেন মানব ইতিহাসের একদম প্রথম যাকে বলে স্ক্রিপ্ট ডাক্তার। স্ক্রিপ্ট ডাক্তার, দারুণ বলেছেন। আচ্ছা, বিষয়টা একটু খুলে দেখা যাক, কিভাবে এত বছর আগের একটা তাত্ত্বিক বই আজকের দিনের আধুনিক মাস্টারপিসগুলোর গল্প বলার মূল ভিত্তি হিসেবে কাজ করছে। বিষয়টা আসলেই খুব ইন্টারেস্টিং। মানে যুগের পর যুগ তো পেরিয়ে গেছে, সমাজ বদলেছে, প্রযুক্তি বদলেছে, হুম। কিন্তু মানুষের আবেগ, ভয়, কষ্ট আর একটা ভালো গল্প শোনার যে জন্মগত চাহিদা, তা কিন্তু এক বিন্দুও বদলায়নি। একদমই বদলায়নি। অ্যারিস্টটল তার পোয়েটিক্স বইটাতে মূলত মানুষের মনস্তত্ত্বেরই একটা নিখুঁত মানচিত্র তৈরি করেছিলেন। তিনি ট্র্যাজেডি বা নাটকের ৬টি মূল উপাদানের কথা খুব সুনির্দিষ্টভাবে বলেছেন। আচ্ছা, উপাদানগুলো কি কি? এগুলো হলো প্লট, চরিত্র, চিন্তা, ডিকশন বা শব্দচয়ন, স্পেকটেকল বা দৃশ্যপট এবং সবশেষে মেলোডি বা সুর। ওকে। কিন্তু মজার ব্যাপার হল, এই ৬টি উপাদানের মধ্যে তিনি সবচেয়ে বেশি জোর দিয়েছেন যেটির ওপর, তা হল প্লট। মানে অ্যারিস্টটলের মতে প্লট হল যে কোনো গল্পের আত্মা। দাঁড়ান দাঁড়ান, এখানে আমার একটু খটকা লাগছে। বলুন। আমরা তো সাধারণত মনে করি গল্পের চরিত্ররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে ধরুন আয়রন ম্যান বা হ্যারি পটারের মতো চরিত্রগুলো ছাড়া তো গল্প এক পাও আগাতে পারে না। অ্যারিস্টটল চরিত্রের চেয়ে প্লটকে কেন বেশি গুরুত্ব দিচ্ছেন? এই প্রশ্নটা আসা খুব স্বাভাবিক। অ্যারিস্টটলের যুক্তিটা হল, চরিত্রগুলো তাদের কাজ বা অ্যাকশনের মাধ্যমে কেবল নিজেদের প্রকাশ করতে পারে। মানে তারা কি করছে সেটা দিয়ে। একদম। একজন মানুষ ভালো না খারাপ, তা তো শুধু তার চিন্তাভাবনা দিয়ে বোঝা যায় না। সে বিপদের সময় ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছে বা কোন কাজটা করছে, সেটাই তার আসল পরিচয়। তাই তো। আর এই কাজ বা অ্যাকশনের যে যৌক্তিক বিন্যাস, মানে একটার পর একটা ঘটনা যেভাবে সাজানো হয়, সেটাই হলো প্লট। প্লট ছাড়া চরিত্রগুলো হচ্ছে ওই মঞ্চে দাঁড়িয়ে থাকা কিছু নিষ্প্রাণ পুতুল ছাড়া আর কিছুই না। আরে দারুণ তো। তার মানে বিষয়টা অনেকটা রান্নার রেসিপির মতো। কীরকম? মানে আমরা অনেক সময় স্টোরি আর প্লট শব্দ দুটোকে একই অর্থে ব্যবহার করে ফেলি, কিন্তু দুটোর মধ্যে তো বিশাল পার্থক্য আছে। একটা অ্যানালজি দিয়ে ব্যাপারটা মনে হয় পরিষ্কার করা যায়। হ্যাঁ হ্যাঁ, বলুন। স্টোরি বা গল্প হল রান্নার কাঁচামাল। যেমন ধরুন চাল, ডাল, সবজি আর মশলা। এই উপাদানগুলো থাকলেই যে খুব ভালো রান্না হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। একদমই নেই। অন্যদিকে প্লট হল সেই কাঁচামালগুলো ব্যবহার করে ধাপে ধাপে একটি সুস্বাদু পদ তৈরির রেসিপি বা প্রক্রিয়া। মানে কাঁচামালগুলো কিভাবে, কখন এবং কোনটার পর কোনটা ঠিক কতটুকু তাপে ব্যবহার করা হবে, সেটাই হলো প্লট। অসাধারণ একটা অ্যানালজি। আমাদের উৎসে এই পার্থক্যটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে টাইটানিক সিনেমার উদাহরণ টেনে। আচ্ছা, জেমস ক্যামেরনের টাইটানিক। হ্যাঁ, সিনেমাটির সাধারণ স্টোরি বা গল্পটা আসলে কি?
একটা বিশাল জাহাজ তৈরি হলো, প্রচুর মানুষ সেটাতে উঠল, মাঝ সমুদ্রে জাহাজটা একটা বরফখণ্ডের সাথে ধাক্কা খেল এবং ডুবে গেল। আর এর মাঝখানে দুজন মানুষের ভালোবাসার ঘটনা আছে। চালক জেমস ক্যামেরন কি সিনেমাটা একদম প্রথম থেকে শুরু করেছেন, মানে জাহাজ বানানো দিয়ে? না না, তিনি তো শুরুতেই আমাদের নিয়ে গেছেন ওই বয়স্কা রোজের কাছে। একদম। সেই বয়স্কা রোজ যখন সমুদ্রের বুকে ভাসমান জাহাজে বসে তার অতীতের একটা স্কেচ দেখে আর ফ্ল্যাশব্যাকের মাধ্যমে পুরো গল্পটা আমাদের বলতে শুরু করে, তখন ঘটনার এই যে নির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট বা সাজানোর কৌশল, এটাই হলো প্লট। বুঝতে পেরেছি। জেমস ক্যামেরন চাইলে তো জাহাজ তৈরির কারখানা দিয়েও সিনেমা শুরু করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কারণ তাতে হয়তো দর্শকদের আবেগটা সেভাবে কাজ করতো না। ঠিক ধরেছেন। দর্শকদের আবেগ কোন পথে পরিচালিত হবে তার নিখুঁত নকশা তিনি ওই ফ্ল্যাশব্যাক দিয়েই তৈরি করেছেন। এই যে নির্বাচন করা এবং সাজানো, এটাই হচ্ছে প্লট। আর এই প্লট কেমন হওয়া উচিত তাহিও তো অ্যারিস্টটলের খুব পরিষ্কার গাণিতিক ধারণা ছিল। হ্যাঁ, তিনি ব্যাখ্যা করেছেন যে একটি আদর্শ প্লট অবশ্যই সম্পূর্ণ হতে হবে। সম্পূর্ণ মানে? শুধু তাই নয়, অ্যারিস্টটল এখানে অর্গানিক ইউনিটি বা কাঠামোগত ঐক্যের কথা বলেছেন। তিনি একটি প্লটকে একটি জীবন্ত প্রাণীর সাথে তুলনা করেছেন। জীবন্ত প্রাণী? হ্যাঁ, মানে একটি প্লট খুব বেশি দীর্ঘ হওয়া যাবে না, আবার খুব বেশি ছোটও হওয়া যাবে না। এই বিষয়টা অনেকটা এমন যে ধরুন যদি চোখের সামনে কয়েক কিলোমিটার লম্বা কোনো প্রাণী এসে দাঁড়ায়, তবে তার লেজের দিকে তাকালে মাথার দিকের গঠন মন থেকে হারিয়ে যাবে, মানে পুরোটা একসাথে দেখাই সম্ভব হবে না। একদম। আবার প্রাণীটি যদি মাইক্রোস্কোপিক বা অণুবীক্ষণিক হয়, তবে তো তার অস্তিত্বই টের পাওয়া যাবে না। হ্যাঁ, প্লটের আকার বা ম্যাগনিচিউড ঠিক এমন হতে হবে যেন পুরো কাহিনীটা একবারে মানুষের মস্তিষ্কে জায়গা করে নিতে পারে। খুব যৌক্তিক কথা। মানুষের মস্তিষ্কের তো তথ্য ধরে রাখার একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। অ্যারিস্টটল সেই সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই প্লটের আকারের কথা বলেছিলেন। সত্যি অবাক করার মতো। ২৫০০ বছর আগে কেউ এভাবে ভেবেছে? হ্যাঁ, এবার আসা যাক প্লটের ধরনে। প্লট সাধারণত দুই ধরনের হতে পারে, সরল প্লট এবং জটিল প্লট। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটি হল এই জটিল প্লট বা কমপ্লেক্স প্লটের ধারণা। আচ্ছা, অ্যারিস্টটলের মতে একটি জটিল প্লটের দুটি প্রধান দিক থাকে, যা গল্পে একেবারে প্রাণ সঞ্চার করে। একটি হল পেরিপেটিয়া আর অন্যটি হল অ্যানাগনোরেসিস। বাপরে, শব্দ দুটো শুনতে তো বেশ ভারী, একদম খাঁটি গ্রিক। এগুলো একটু ভেঙে বললে সুবিধা হয়। ঠিক আছে। পেরিপেটিয়া মানে হল ভাগ্যের আকস্মিক পরিবর্তন বা রিভার্সাল অফ সিচুয়েশন। আচ্ছা, অর্থাৎ পরিস্থিতি যেদিকে যাচ্ছিল হঠাৎ করে তার সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে যায়। ধরুন যে রাজা ছিল সে হঠাৎ ভিখারি হয়ে যায়। বুঝতে পেরেছি। আর অন্যটা? আর অ্যানাগনোরিসিস হল সত্যের উন্মোচন বা ডিসকভারি অফ ট্রুথ, যেখানে চরিত্র অন্ধকার বা অজ্ঞতা থেকে হঠাৎ করে জ্ঞানের আলোয় আসে। মানে সে এমন একটা সত্য জানতে পারে যা তার পুরো জগৎটাকে উল্টে দেয়। একদম তাই। এই দুটো শব্দ শুনতে যতই প্রাচীন মনে হোক না কেন, আধুনিক যুগে যে কোনো ভালো থ্রিলার বা ড্রামায় আমরা তো প্রতিনিয়তই এগুলো দেখি। হ্যাঁ, সব জায়গাতে আছে। আমাদের উৎসগুলোতে গেম অফ থ্রোনসের খুব দারুণ একটা উদাহরণ দেওয়া হয়েছে। ওই যে ডেনিরিস টারগারিয়ান নামে যে ভীষণ জনপ্রিয় চরিত্রটি আছে, সে তো পুরোটা সময় জুড়ে বিশ্বাস করে যে সেই হলো সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। এটাই তো তার পরিচয়ের মূল ভিত্তি ছিল। হ্যাঁ, কিন্তু গল্পের একেবারে শেষ পর্যায়ে এসে যখন সে জানতে পারে যে আসলে জন স্নোই সিংহাসনের আসল উত্তরাধিকারী, তখন এই যে সত্যের আকস্মিক উন্মোচন যা তার পুরো দুনিয়াটাকে কাঁপিয়ে দেয়, এটাই তো অ্যানাগনোরিসিস, তাই না? একদম নিখুঁত উদাহরণ। আবার ধরুন প্রাচীন গ্রিক নাটক সোফোক্লিসের ইডিপাস রেক্সের কথা ভাবা যাক, যা অ্যারিস্টটলের ভীষণ প্রিয় একটা নাটক ছিল। আচ্ছা, ইডিপাসের গল্পটা যেন কি ছিল? ইডিপাস বিশ্বাস করত যে সে পলিবাস নামের এক রাজার সন্তান। রাজ্যে যখন মহামারী দেখা দিল, সে অপরাধীকে খুঁজতে শুরু করল। কিন্তু পরবর্তীতে সত্য অনুসন্ধানে বেরিয়ে সে জানতে পারে যে সে নিজেই সেই অপরাধী। আরে হ্যাঁ, সে তো জানতে পারে যে সে নিজের জন্মদাতা পিতাকে হত্যা করেছে। হ্যাঁ, আর নিজের মাতাকেই বিয়ে করেছে। এখানে খেয়াল করুন, একই সাথে তার ভাগ্যের নির্মম পরিবর্তন ঘটছে, মানে পেরিপেটিয়া হচ্ছে। আবার সে এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হচ্ছে, মানে অ্যানাগনোরিসিস ঘটছে। বাপরে,
কি ভয়ানক পরিস্থিতি! আমাদের উৎসে কিন্তু আধুনিক মালায়ালাম সিনেমা দৃশ্যমের উদাহরণও টানা হয়েছে। ও, দৃশ্যম দারুণ সিনেমা। হ্যাঁ, সেখানে পুলিশ অফিসার সাধারণ কিছু ক্লু এবং যুক্তির উপর ভিত্তি করে সত্য আবিষ্কার করে এবং মুহূর্তের মধ্যে ভাগ্যের চাকা ঘুরে যায়। দাঁড়ান, এখানে একটা কথা বলুন তো, আধুনিক গল্প বা সিনেমায় এই যে সব প্লট টুইস্ট আমরা দেখি, এগুলো কি অনেক সময় খুব সস্তা কৌশল মনে হয় না? সস্তা কৌশল বলতে কি বোঝাচ্ছেন? মানে অনেক পরিচালক তো শুধু দর্শককে বোকা বানানোর জন্য বা চমকে দেওয়ার জন্য জোর করে গল্পের শেষে একটা অবাস্তব টুইস্ট ঢুকিয়ে দেন। চমৎকার একটা পর্যবেক্ষণ। এবং মজার ব্যাপার হলো, অ্যারিস্টটল এই সস্তা কৌশলের বিষয়টা ওই ২৫০০ বছর আগেই ভেবেছিলেন। তাই নাকি? হ্যাঁ, তিনি এই সত্য উন্মোচনের বা অ্যানাগারনেসিসের ৬টি ভিন্ন ভিন্ন উপায়ের কথা বলেছেন। তিনি খুব স্পষ্টভাবে বলেছেন যে জোর করে চাপিয়ে দেওয়া কোনো চিহ্ন বা সাইন ব্যবহার করে সত্য প্রকাশ করাটা সবচেয়ে কম শৈল্পিক। এই চিহ্ন বা সাইন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? যেমন ধরুন, ওই কালিদাসের শকুন্তলার গল্পে মাছের পেট থেকে পাওয়া আংটি দিয়ে রাজাকে অতীত মনে করানোর বিষয়টা। ও আচ্ছা। কিংবা ধরুন, আমাদের পুরনো সিনেমাগুলোতে কোনো চরিত্রের গায়ে থাকা জন্মদাগ বা গলার তাবিজ দেখে দীর্ঘদিনের হারিয়ে যাওয়ার সন্তানকে চিনে ফেলা। বাংলা সিনেমার সেই বিখ্যাত জম্বদাগ। একদম। এগুলা অ্যারিস্টটলের মতে অত্যন্ত দুর্বল কৌশল। কারণ এগুলো তো কাহিনীর স্বাভাবিক অংশ নয়, বরং এগুলো অনেকটা কাকতালীয় ব্যাপার। ঠিক। অ্যারিস্টটল মনে করতেন সবচেয়ে শৈল্পিক সত্য উন্মোচন হল সেটি যা গল্পের স্বাভাবিক ঘটনার প্রবাহ বা অ্যাকশন থেকে জন্ম নেয়। যেখানে লজিক বা যুক্তির একটা সুন্দর প্রবাহ থাকে। হ্যাঁ, যেমনটা আমরা দৃশ্যম সিনেমার পুলিশ অফিসারের ক্ষেত্রে দেখলাম। সেখানে কোনো জাদুকরি আংটি বা জন্মদাগ নেই, আছে ঘটনার পর ঘটনা সাজিয়ে যুক্তির মাধ্যমে ধাপে ধাপে সত্যে পৌঁছানো। জোর করে চাপানো কিছু দর্শকদের হয়তো সাময়িক চমক দিতে পারে, কিন্তু তা মনের গভীরে দীর্ঘস্থায়ী দাগ কাটতে পারে না। তার মানে আসল জাদুটা লুকিয়ে আছে কাহিনীর স্বাভাবিক বিবর্তনের মধ্যে। আচ্ছা, কাঠামো বা প্লটের এই নিখুঁত ফাঁদের কথা তো বুঝলাম, কিন্তু এই ফাঁদে পা দিচ্ছে কে? সেই তো গল্পের মূল চরিত্র বা নায়ক। হ্যাঁ, নায়ক বা প্রোটাগনিস্ট। এই চরিত্রের বিষয়ে অ্যারিস্টটল কি বলেছেন? একজন ট্র্যাজিক হিরো বা নায়ককে ঠিক কেমন হতে হবে যাতে দর্শকরা তার পতনে কষ্ট পায়? অ্যারিস্টোটেল এখানে মানুষের মনস্তত্ত্বের অত্যন্ত বাস্তববাদী একটা বিশ্লেষণ দিয়েছেন। তিনি বলেছেন, গল্পের হিরো কখনোই সম্পূর্ণ নিখুঁত বা শতভাগ সাধু প্রকৃতির ভালো মানুষ হতে পারবে না। শতভাগ ভালো হতে পারবে না? কেন? আমরা যদি একটু তলিয়ে ভাবি, ধরুন একজন সম্পূর্ণ ভালো এবং নিখুঁত মানুষ, তার জীবনে হঠাৎ করে চরম বিপর্যয় নেমে এলো, তাহলে দর্শক হিসেবে প্রতিক্রিয়া কি হবে? আমার মনে হয় দর্শকরা ভীষণ হতাশ হবে, বা বলা যায় রেগে যাবে। তারা হয়তো ভাববে যে পৃথিবীতে কোনো ন্যায় বিচারই নেই। একজন মানুষ সারা জীবন শুধু ভালোই করে গেল, আর তার পরিণতি হলো এত ভয়ঙ্কর, এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঠিক এই কথাটাই অ্যারিস্টটল বলেছেন। একজন নিখুঁত মানুষের অকারণ পতন দর্শকদের মনে করুণা বা ভীতির বদলে জগতের প্রাকৃতিক ন্যায় বিচারের প্রতি এক ধরনের অবিশ্বাস বা ক্ষোভ তৈরি করবে। এটা তখন আর ট্র্যাজেডি থাকে না, অবিচার হয়ে দাঁড়ায়। একদম ঠিক। আবার উল্টো দিকে ভাবুন, সম্পূর্ণ খারাপ বা ভয়ঙ্কর কোনো মানুষের পতনও কিন্তু ট্র্যাজেডি নয়। তা তো বটেই, কারণ ভিলেন মরলে তো আমরা খুশিই হই। হ্যাঁ, একজন চরম খারাপ মানুষ যখন শাস্তি পায়, তখন দর্শকরা মনে মনে খুশি হয়, আনন্দ পায়, একটা নৈতিক তৃপ্তি লাভ করে। সেখানে তো চরিত্রের জন্য কোনো ভীতি বা করুণার জন্ম হয় না। তাহলে উপায় কি? হিরো তো খুব ভালোও হতে পারবে না, আবার খুব খারাপও হতে পারবে না। উপায় হল মাঝামাঝি থাকা। অ্যারিস্টটলের মতে ট্র্যাজিক হিরোকে হতে হবে একজন সাধারণ বা মাঝামাঝি স্তরের মানুষ, যাকে তিনি বলেছেন অ্যান ইন্টারমিডিয়েট পারসন। মানে আমাদের সবার মতো সাধারণ কেউ। একদম। সে মৌলিকভাবে একজন ভালো মানুষ হবে, তার মধ্যে অনেক গুণ থাকবে, কিন্তু সে নিখুঁত হবে না। তার মধ্যে কিছু মানবিক দুর্বলতা থাকবে, আর তার এই ছোট কোনো দুর্বলতা, চারিত্রিক ত্রুটি বা ভুল সিদ্ধান্তের কারণেই তার জীবনে চরম পতন নেমে আসবে। আচ্ছা। এই মারাত্মক ভুল বা এরর অফ জাজমেন্টকেই অ্যারিস্টটল বলেছেন হেমার্শিয়া বা ট্র্যাজিক ফ্ল। মানে আমরা সাধারণত ভাবি মানুষের পতন হয় তার খারাপ কোনো গুণের কারণে, যেমন ধরুন লোভ বা নিষ্ঠুরতা।
কিন্তু আমাদের উৎসগুলোতে দেখা যাচ্ছে মানুষের খুব মহৎ কোনো গুণও তার জন্য ত্রুটি বা হ্যামার্শিয়া হয়ে উঠতে পারে। একটা উদাহরণ দেওয়া যায়? হ্যাঁ, যেমন গেম অফ থ্রোনসের সেই বিখ্যাত চরিত্র নেড স্টার্ক। ও, নেড স্টার্ক। তিনি তো ছিলেন অত্যন্ত ভালো, সম্মানীয় এবং নীতিবান একজন মানুষ। কিন্তু তার সমস্যাটা ছিল ওইরকম একটা চরম দুর্নীতিগ্রস্ত এবং জটিল রাজনৈতিক পরিবেশে তিনি ছিলেন প্রয়োজনের চেয়েও বেশি সৎ। একদম ঠিক বলেছেন। আর তার এই অতিরিক্ত সততাই শেষ পর্যন্ত তাকে অন্ধ করে দেয় এবং মৃত্যুর দিকে ঠেলে দেয়। সততার মতো একটা দারুণ গুণও যে কারো জীবনের সবচেয়ে বড় ট্র্যাজিক ফ্ল হয়ে উঠতে পারে, এটা সত্যিই ভাবনার বিষয়। এবং এটাই হ্যামার্শিয়ার আসল সৌন্দর্য। হ্যামার্শিয়া কোনো পাপ নয়, এটি হলো একটা মারাত্মক ভুল হিসাব বা মিসক্যালকুলেশন। যেমন শেক্সপিয়ারের ম্যাকবেথের দিকে তাকালে দেখা যায় তার হ্যামার্শিয়া বা ত্রুটি ছিল তার মাত্রাতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা, যা শেষ পর্যন্ত তাকে ধ্বংস করে। আবার হ্যামলেটের সমস্যা ছিল তার সিদ্ধান্তহীনতা বা অতিরিক্ত চিন্তাভাবনা করার প্রবণতা। হ্যাঁ, টু বি অর নট টু বি। ঠিক তাই, এই মানবিক দুর্বলতাগুলোই তাদের বিশাল পতনের কারণ হয়ে দাঁড়ায়। আর এই ধরনের মানুষের পতন যখন মঞ্চে বা পর্দায় ঘটে, তখন দর্শকদের মনে একই সাথে ভীতি এবং করুণা জন্ম নেয়। ভীতি এবং করুণা দুটো একসাথে? হ্যাঁ, ভীতি জন্ম নেয় কারণ দর্শক না ভাবে, আরে এমনটা তো আমার সাথেও হতে পারে। আর করুণা জন্ম নেয় কারণ চরিত্রটির পতন তার ভুলের তুলনায় অনেক বেশি নির্মম। আর এই ভীতি এবং করুণা থেকে খুব স্বাভাবিকভাবেই একটা বড় প্রশ্নের জন্ম হয়। মানুষ কেন গাঁটের টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে বা থিয়েটারে গিয়ে 2 ঘন্টা ধরে দুঃখের গল্প দেখে কাঁদে? হাহা, খুব চমৎকার একটা প্রশ্ন। মানে বাস্তব জীবনে আমরা তো দুঃখ, কষ্ট বা ট্র্যাজেডি থেকে শত হাত দূরে পালাতে চাই, তাহলে পর্দায় সেটা দেখার জন্য মানুষের এত অদ্ভুত আগ্রহ কেন? যদি বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে মেলাই, তাহলে দেখব এই একই প্রশ্ন প্রাচীন গ্রিসের বড় 2 দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের মধ্যেও বিস্তর বিতর্কের জন্ম দিয়েছিল। প্লেটো এবং অ্যারিস্টটল, মানে শিক্ষক আর ছাত্রের মধ্যে? একদম তাই। প্লেটো, যিনি ছিলেন অ্যারিস্টটলের শিক্ষক, তার ধারণা ছিল ট্র্যাজেডি বা এই জাতীয় শিল্পকর্ম মানুষের আবেগগুলোকে অকারণে উস্কে দেয়, যা একটি আদর্শ সমাজের জন্য বিপজ্জনক। বিপজ্জনক কেন মনে করতেন তিনি? কারণ প্লেটো মনে করতেন মানুষ যদি থিয়েটারে বসে এভাবে কাঁদতে শুরু করে এবং আবেগপ্রবণ হয়ে পড়ে, তবে বাস্তব জীবনের সংকটে তারা যুক্তির চেয়ে আবেগকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবে। ও আচ্ছা। তাই তিনি তার আদর্শ রাষ্ট্র থেকে কবি বা নাট্যকারদের বের করে দিতে চেয়েছিলেন। কিন্তু ছাত্র অ্যারিস্টটল বিষয়টিকে সম্পূর্ণ ভিন্ন একটি মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেছিলেন। অ্যারিস্টটলের নাম দিয়েছিলেন ক্যাথারসিস বা আবেগের মুক্তি। আবেগের মুক্তি, এটা একটু ভেঙে বললে সুবিধা হয়। এই ক্যাথারসিস আসলে মানুষের মনের ভেতর কিভাবে কাজ করে, মানে এর মেকানিজমটা কি? অ্যারিস্টটলের ব্যাখ্যা অনুযায়ী আমরা মানুষেরা আমাদের দৈনন্দিন জীবনে মনের ভেতরে অনেক অবদমিত আবেগ, ভয়, কষ্ট, ক্ষোভ বা করুণা জমিয়ে রাখি। বাস্তব জীবনে আমরা তো সবসময় এই আবেগগুলো প্রকাশ করতে পারি না। না, সবসময় তো আর কেঁদে ভাসানো যায় না। ঠিক, আর এগুলো আমাদের মনের ওপর একটা অদৃশ্য মানসিক চাপ তৈরি করে। কিন্তু যখন মানুষ থিয়েটারের অন্ধকারে বসে একটা শক্তিশালী ট্র্যাজেডি দেখে, তখন সেই চরিত্রগুলোর দুঃখের সাথে তারা নিজেদের একাত্ম করে ফেলে। এখানে একটা সেফ সিমুলেশন বা নিরাপদ পরিবেশ তৈরি হয়। অর্থাৎ দর্শকরা জানে যে তাদের নিজেদের জীবনে কোনো বাস্তব ক্ষতি হচ্ছে না, কিন্তু তারা গল্পের নায়কের যন্ত্রণার মধ্য দিয়ে নিজেদের জমে থাকা আবেগগুলোকে অনুভব করে। বুঝতে পারছি। চরিত্রগুলোর পতনে দর্শকদের মনের ভেতরে জমে থাকা সেই ভীতি আর করুণাগুলো কান্নার মাধ্যমে বাইরে বেরিয়ে আসে। এই যে আবেগগুলো বেরিয়ে গেল, অ্যারিস্টটল একে একটি চমৎকার মানসিক পরিশোধন বা পিউরিফিকেশন প্রক্রিয়া হিসেবে দেখেছেন। তার মানে কান্নার পর মনটা হালকা হয়ে যায়? একদম। এই কান্নার পর মানুষের মন অদ্ভুত এক প্রশান্তি লাভ করে। এটাই হলো ক্যাথারসিস। বিষয়টা দারুণ। আমাদের উৎসগুলোতে মালায়ালাম সিনেমা আকাশাদুথু এবং কিরিদাম এর কথা খুব সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে। ওই সিনেমাগুলো তো ভীষণ ট্র্যাজিক। হ্যাঁ, সিনেমাগুলো এতটাই মর্মান্তিক যে দর্শকরা হলে বসে অঝরে কেঁদেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই একই দর্শকরা বারবার টিকিট কেটে ওই সিনেমাগুলো দেখতে হলে ফিরে গেছে। বারবার দেখেছে। হ্যাঁ, শুধু কাঁদতে যদি মানুষ হলে যায়, তবে বারবার কেন যাবে?
এর মানেই হলো ওই কান্নার পর তারা মনের ভার হালকা করার এক অদ্ভুত শান্তির খোঁজ পেয়েছে। মানে ক্যাথারসিস সত্যিই বাস্তব জীবনে কাজ করে। একদম তাই। ট্র্যাজেডি আসলে আমাদের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায়, আমাদের মানসিক স্বাস্থ্যকে এক ধরনের ভারসাম্য দেয়। অসাধারণ একটা কনসেপ্ট। এবার এই মনস্তাত্ত্বিক বা কাঠামোগত আলোচনা থেকে একটু বেরিয়ে আসা যাক। অ্যারিস্টটল শিল্পীর বা লেখকের স্বাধীনতার দিকটি নিয়েও কথা বলেছেন। তিনি ইতিহাস রচয়িতা আর একজন কবির মানে সাহিত্যিক বা গল্পকারের মধ্যে একটা পরিষ্কার সীমারেখা টেনেছেন আচ্ছা। এবং তিনি অত্যন্ত জোরালোভাবে মনে করতেন ইতিহাস রচয়িতার চেয়ে একজন কবির স্থান অনেক ওপরে। আরে, এটা তো ইতিহাসবিদদের জন্য বেশ অপমানের। মানে কারণ ইতিহাস তো বাস্তব সত্য ঘটনা নিয়ে কাজ করে। সেখানে গল্পকার তো পুরোপুরি কল্পনার আশ্রয় নেন। তাহলে গল্পকার বা কবি ওপরে কিভাবে হলেন? এর পেছনে অ্যারিস্টটলের যুক্তিটা খুব গভীর। কারণ ইতিহাস কেবল এটাই বলতে পারে যে অতীতে নির্দিষ্টভাবে কি ঘটেছিল, কে কবে যুদ্ধে জিতেছিল, কে মারা গিয়েছিল। এটি নির্দিষ্ট সময়, ব্যক্তি এবং জায়গার মাঝে সীমাবদ্ধ। শুধুই কিছু ফ্যাক্টস বা তথ্য। ঠিক, কিন্তু সাহিত্য বা কবিতা বলে নির্দিষ্ট পরিস্থিতিতে ভবিষ্যতে কি ঘটতে পারে বা মানুষের চিরন্তন সত্যগুলো কি। ইতিহাস শুধু তথ্য দেয়, কিন্তু সাহিত্য বা গল্প দেয় ইউনিভার্সাল ট্রুথ বা সার্বজনীন সত্য। মানে যুগের পর যুগ যেটা সত্যি থাকে। একদম। যেমন ধরুন, 1000 বছর আগের কোনো মানুষের জীবনযাত্রার সাথে আজকের মানুষের আকাশ-পাতাল পার্থক্য থাকতে পারে, কিন্তু ভালোবাসা, হিংসা, ক্ষমতা হারানোর ভয় বা মৃত্যুর মতো আবেগগুলো পৃথিবীর সব মানুষের জন্য সব যুগেই একই রকম। হ্যাঁ, মানুষের ইমোশন তো আর বদলায়নি। ঠিক তাই। কবি বা গল্পকার এই সার্বজনীন আবেগগুলো নিয়েই কাজ করেন, যা ইতিহাসের পাতায় পাওয়া যায় না। আর এই সার্বজনীন সত্য বলতে গিয়ে গল্পকার যদি অসম্ভব কোনো কিছু দেখান, তাতেও কিন্তু দোষের কিছু নেই বলে অ্যারিস্টটল জানিয়েছেন। হ্যাঁ, এটাকে তিনি বলেছেন বিশ্বাসযোগ্য মিথ্যা বা প্রবাবল ইমপ্রবাবিলিটিজ। এটাকে যদি একটু বর্তমান সময়ের সাথে মেলাই, ধরুন আমরা গেম অফ থ্রোনসের ডেনেরিসের 3টি জীবন্ত ড্র্যাগন আছে বলে মেনে নিচ্ছি। হ্যাঁ, নিশ্চিত। কারণ ওই ফ্যান্টাসি দুনিয়ার যুক্তিতে ওটা বিশ্বাসযোগ্য। বাস্তব পৃথিবীতে ড্র্যাগন পুরোপুরি অসম্ভব হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোনো আপত্তি করছি না। একদম না, আমরা গল্পে ঢুকে গেছি। কিন্তু ডেনেরিস যদি হঠাৎ তার পকেট থেকে একটা আইফোন বের করে জন স্নোকে কল করত, তাহলে দর্শক নিশ্চিত ক্ষেপে যেত। হ্যাঁ হ্যাঁ, একদম ক্ষেপে যেত। কারণ ড্র্যাগন ওই দুনিয়ায় বিশ্বাসযোগ্য মিথ্যে হলেও আইফোন ওই গল্পের কাঠামোর মধ্যে একদমই বিশ্বাসযোগ্য নয়। একদম নিখুঁত একটা উদাহরণ। লেখক বা পরিচালক যদি গল্পের নিজস্ব লজিক বা যুক্তির ভেতর দিয়ে দর্শকদের বিশ্বাস করাতে পারেন, তাহলে সেই অসম্ভব বিষয়গুলো ভীষণ যৌক্তিক মনে হয়। এই যে গল্পের প্রভাব বা ইম্প্যাক্ট, এই প্রসঙ্গে অ্যারিস্টটল এপিক বা মহাকাব্য এবং ট্র্যাজেডির একটা তুলনামূলক আলোচনাও করেছেন। প্রাচীন গ্রিসের সবচেয়ে বড় উদাহরণ হল হোমারের লেখা ইলিয়াড বা অডেসির মতো বিশাল সব মহাকাব্য। হ্যাঁ, হোমার তো লেজেন্ড। অ্যারিস্টটল হোমারের লেখার প্রচুর প্রশংসা করেছেন ঠিকই, কিন্তু দিন শেষে তিনি রায় দিয়েছেন যে বিশাল মহাকাব্যের চেয়ে ট্র্যাজেডি শ্রেষ্ঠ। ট্র্যাজেডি শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? মানে মহাকাব্য তো আকারে বিশাল, এর ক্যানভাস অনেক বড়, 10 বছর ধরে চলা যুদ্ধের কাহিনী সেখানে থাকে, সেখানে তো আরও বেশি আবেগ থাকার কথা, তাই না? ক্যানভাসের বড় হওয়াটাই কিন্তু এর একটা দুর্বল দিক হতে পারে, অন্তত যখন আমরা আবেগের তীব্রতার কথা বলি। ট্র্যাজেডি আকারে অনেক ছোট হয়। অ্যারিস্টটলের ভাষায় ট্র্যাজেডির কাহিনী সূর্যের মাত্র এক আবর্তনের মধ্যে, মানে সাধারণত 24 ঘন্টার মাঝে ঘটে যায়। ও আচ্ছা, 24 ঘন্টা। হ্যাঁ, এটি অত্যন্ত সুনির্দিষ্ট এবং ঘনীভূত। এর গল্প এদিক সেদিক খুব একটা ডালপালা মেলে না। একটু ভাবুন তো, একটি 10 বছরের যুদ্ধের কাহিনী মানুষের মস্তিষ্কে যে প্রভাব ফেলে, 24 ঘন্টার একটি তীব্র সংকটের কাহিনী তার চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ প্রভাব ফেলে। ফোকাসটা অনেক বেশি থাকে। ঠিক, আর এই ঘনীভূত বা কনসেন্ট্রেটেড হওয়ার কারণেই ট্র্যাজেডি দর্শকদের আবেগকে খুব তীব্রভাবে নাড়া দিতে পারে। মহাকাব্যের বিশাল বিস্তৃতিতে আবেগ অনেক সময় ছড়িয়ে ছিটিয়ে যায়, কিন্তু ট্র্যাজেডিতে সেটা একটা নির্দিষ্ট বিন্দুতে আঘাত করে, ওই ক্যাথারসিস বা কাঙ্ক্ষিত আবেগের মুক্তি তৈরি করে। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়ায়? আমরা তো এতক্ষণ ধরে 2500 বছর আগের একজন গ্রিক দার্শনিকের লেখা তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। আসলে অ্যারিস্টটলের পোয়েটিক্স কোনো ধুলো পড়া প্রাচীন বই নয়, যা শুধু বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির কোনায় পড়ে থাকার যোগ্য। একদমই না। এটি মূলত মানুষের মনস্তত্ত্ব এবং ভালো গল্প বলার এমন এক মাস্টার ম্যানুয়াল বা নির্দেশিকা,
যা হাজার হাজার বছর ধরে অত্যন্ত সফলভাবে কাজ করছে। সে প্রাচীনকালের থিয়েটারই হোক আর আজকের যুগের আধুনিক মাল্টিপ্লেক্সের সিনেমাই হোক। গল্পের কাঠামো, চরিত্রের দুর্বলতা বা হ্যামার্শিয়া আর আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা ক্যাথারসিসের প্রয়োজন, এগুলোর কোনো পরিবর্তন হয়নি। একদম সঠিক কথা। মানুষের মৌলিক আবেগগুলো কিন্তু অপরিবর্তিতই রয়ে গেছে। তবে এই আলোচনা শেষ করার আগে সবার জন্য একটি বিষয়ে নতুন করে ভাবার সুযোগ রেখে যেতে চাই। হ্যাঁ, অবশ্যই। বারবার বলেছেন ট্র্যাজেডি বা গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল প্লট বা কাঠামো এবং সেই স্পেকটেকল বা দৃশ্যপট যাকে আমরা আজ সিজিআই বা ভিএফএক্স বলি, তা হল সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। এমনকি তিনি এও বলেছেন যে একটা ভালো ট্র্যাজেডি শুধু বইয়ের পাতায় পড়লেই ক্যাথারসিস হওয়া উচিত, স্টেজের ওই চোখ ধাঁধানো সেটের কোনো প্রয়োজনই নেই। সত্যি। হ্যাঁ, কিন্তু বর্তমান সময়ের অনেক বড় বাজেটেড ব্লকবাস্টার সিনেমার দিকে তাকালে কি দেখি আমরা? বিশাল সব বাজেট, মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে শুধুমাত্র স্পেকটেকল বা ভিজুয়াল এফেক্টের পেছনে। হ্যাঁ, গল্প বা প্লটের তো কোনো মাথামুন্ডু থাকে না অনেক সময়। ঠিক তাই, সেই অ্যারিস্টোটলীয় প্লট বা ক্যাথারসিস এর জায়গাটা অনেক সময় একেবারেই ফাঁকা থেকে যাচ্ছে। আমরা কি তবে অজান্তে গল্পের আত্মার চেয়ে তার বাহ্যিক শরীর বা চাকচিক্যকেই বেশি প্রাধান্য দিয়ে ফেলছি? খুব ভালো একটা পয়েন্ট। আধুনিক প্রযুক্তির এই মায়াজালে আমরা প্রাচীন সেই নিখুঁত ব্লুপ্রিন্ট বা গল্পের আসল আত্মাকে হারিয়ে ফেলছি না তো? এই প্রশ্নটা রইল সবার জন্য। এরপর যখন কোনো চোখ ধাঁধানো সিনেমা দেখবেন, তখন শুধু ভিজুয়াল নয়, বরং গল্পের এই আত্মার দিকটিও একটু মিলিয়ে দেখার চেষ্টা করবেন। খুব দারুণ এবং প্রাসঙ্গিক একটা চিন্তার জায়গা। শুরুতে যেমনটা বলছিলাম, বাইরে থেকে মনে হয় আধুনিক সিনেমার ফর্মুলা বুঝি আধুনিক স্টুডিওর একদম নিখুঁত ইঞ্জিনিয়ারিং। কিন্তু সেই চকচকে ইঞ্জিনিয়ারিংয়ের নিচে যদি গল্পের আসল আত্মাই না থাকে, যদি প্লট আমাদের সেই মানসিক মুক্তি বা ক্যাথারসিস দিতে না পারে, তবে কি সত্যি আমরা একটা ভালো গল্পের স্বাদ পাব? এই গভীর ভাবনাটার সাথেই শেষ করছি আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ। সবাই ভালো থাকবেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে।